আসসালামু আলাইকুম দর্শক, মাটিভি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাদিয়া আলম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রাজধানীতে আজ রোববার 11 ঘন্টা শিথিল কারফিউ, কর্মব্যস্ত হয়ে উঠছে ঢাকা, সড়কে বেড়েছে যান চলাচল। রবি থেকে মঙ্গলবার অফিস চলবে 9টা থেকে 3টা, ব্যাংক চলবে 10টা থেকে 3টা, জনজীবন প্রায় স্বাভাবিক। মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে অপারেটরদের সঙ্গে বৈঠকে বসেছে মন্ত্রণালয়, আজই হতে পারে সিদ্ধান্ত। সিরাজগঞ্জে বন্যা, বৃষ্টির পর টানা কারফিউতে প্রায় অচল জেলার ঐতিহ্যবাহী কাপড়ের হাটগুলো, চরম ক্ষতির মুখে পড়তে চলেছে এই শিল্প। দর্শক শুনছিলেন শিরোনাম, চলে যাব বিস্তারিত সংবাদে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে জারি করা কারফিউ আরও কিছুটা শিথিল করা হয়েছে। রাজধানী ঢাকায় আজ রোববার 11 ঘন্টা শিথিল থাকবে কারফিউ। এদিন সকাল 7টা থেকে শুরু হয়েছে শিথিল সময়, চলবে সন্ধে 6টা পর্যন্ত। একই সঙ্গে ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ এবং গাজীপুরেও আজ 11 ঘন্টা কারফিউ শিথিল থাকবে। পরবর্তী দুদিন অর্থাৎ সোমবার এবং মঙ্গলবারও এই 3 জেলায় সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। পাশাপাশি এই 3 দিন বিকেল 6টা থেকে সকাল 7টা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে। আজ রোববার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত সারা দেশে সরকারি অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। শনিবার জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতার মধ্যে গত সপ্তাহে 3 দিন রবি, সোম এবং মঙ্গলবার সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস। বুধ এবং বৃহস্পতিবার বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলে অফিস। জনপ্রশাসন মন্ত্রী বলেন, রবি থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত সরকারি অফিস চলবে। ব্যাংক, বীমা এবং আদালত তাদের মতো করে সময় নির্ধারণ করবে। মঙ্গলবারের পর কারফিউয়ের সময় অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ করা হবে। মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে অপারেটরদের সঙ্গে বৈঠকে বসেছে টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। সকালে আগারগাঁওয়ে শুরু হওয়া এই বৈঠকে উপস্থিত আছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সেখানে আছেন আমাদের সহকর্মী আমেনা হীরা। আমরা এখন টেলিফোনে যুক্ত হচ্ছি তার সাথে। হীরা, বৈঠকের কোনো সিদ্ধান্ত কি জানতে পেরেছেন? আমাদের জানান। নাদিয়া, আপনাকে ধন্যবাদ। নাদিয়া, আপনি জানেন যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশে ইন্টারনেটের যে ডাটা সেন্টার রয়েছে সেটা কিন্তু দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়ার পর থেকে ইন্টারনেট সেবা অনেকটাই ব্যাহত এবং সারা দেশে ইন্টারনেট সেবা নাই বললেই চলে, এমন পরিস্থিতিতেই কিন্তু ছিল। পরবর্তীতে কিন্তু যখন ধীরে ধীরে সবকিছু ঠিক হচ্ছিল এবং তারা যখন সার্ভিসিং করানো শুরু করে, তারপর কিন্তু স্বল্প পরিসরে ব্রডব্যান্ড কানেকশন পেলেও আস্তে আস্তে ব্রডব্যান্ড কানেকশনটাকেও বড় পরিসরে করার পরবর্তীতে কিন্তু মোবাইলের যে ইন্টারনেট সেটি কিন্তু বন্ধই ছিল। তার কারণে কিন্তু তারা চেষ্টা করছিল কিভাবে মোবাইল ইন্টারনেটটাকে চালু করানো যায়। এবং কালকে আপনি জানেন যে 4G যে আমাদের কানেক্টিভিটিটা রয়েছে সেটা কিন্তু সচল হয়েছে সাবমেরিনের বদৌলতে, এবং যার কারণেই হয়তো আজকে এই ব্রিফিং করা হচ্ছে তাদের সঙ্গে, এবং তাদের সঙ্গে তারা বৈঠকে বসেছেন। হয়তো আজকে অথবা আগামীকাল থেকে ইন্টারনেট সেবা চালু করার একটা সম্ভাবনা আমরা
এমনটাই কিন্তু আমরা আশঙ্কা করছি দিতে পারে। এবং এর বাইরে এখন পর্যন্ত বৈঠক চলমান রয়েছে। সকাল 9টা থেকে নাদিয়া বৈঠকটি শুরু হয়েছে। এখনো মোবাইল অপারেটরদের সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী কিন্তু বৈঠক করছেন এবং এই বৈঠকের মাধ্যমে আরো অনেক বিষয়গুলো চলে আসবে, কারণ অনেকেই এই সময়ে ইন্টারনেট সেবা নিতে পারেনি, যার কারণে অনেক ইন্টারনেটের যে মেয়াদের বিষয়টি রয়েছে সেই মেয়াদের বিষয়গুলো উঠে আসবে। এগুলো কিন্তু আমরা ধারণা করছি। যদিও খুব দ্রুতই বৈঠক শেষ হয়ে যাবে। বৈঠক শেষ হলে পূর্ণাঙ্গভাবে আমরা জানতে পারবো আজকে বৈঠকের বিষয়াদি কি হয়েছে এবং কবে নাগাদ মোবাইলের যে ইন্টারনেট রয়েছে সেটি গ্রাহকরা পাবে। তো নাদিয়া, আমার কাছে এখন পর্যন্ত বৈঠকের বিষয় এতটুকুই ছিল। হীরা, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান এমপি বলেছেন, শ্রমিক কর্মচারী পেশাজীবীদের একত্রে করে বারবার প্রতিবাদী আন্দোলন করার কারণে ক্ষুব্ধ বিএনপি এবং জামায়াত শিবির। 2013, 14 এবং 2015 সালে সবাই মিলে যেমনি নাশকতাকারী এবং সন্ত্রাসীর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, ঠিক তেমনি এবার একইভাবে সবাই মিলে এই নাশকতাকারীদের প্রতিহত করব। শনিবার মাদারীপুর শহরের লেকের পাড়ে এক প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এই সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, টাঙ্গাইল 2 আসনের সংসদ সদস্য সহ আরো অনেকেই। ওরা মনে করেছে শাহজাহান খানের পেট্রোল পাম্প পুড়িয়ে দিলে, গাড়ি পুড়িয়ে দিলে আমরা পিছু হটবো। আমরা পিছু হটার লোক নই। আমরা এই অত্যাচার, নির্যাতন, খুন খারাপির বিরুদ্ধে বঙ্গবন্ধুর নির্দেশে যেমন মুক্তিযুদ্ধ করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই কন্যা তার নির্দেশে 2013, 14, 15 সালে যখন প্রতিহত করেছিলাম, আবার নতুন করে ওদেরকে আমরা প্রতিহত করব। গত 18 জুলাই রাজধানীর উত্তরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কোটা সংস্কার আন্দোলনের পুলিশের গুলিতে নিহত আসিফ হাসানের পরিবারের খোঁজ খবর নিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এই সময় নিহত আসিফের মাতা সহ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। শনিবার সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আশকারপুর গ্রামে আসিফ হাসানের বাড়িতে যেয়ে তার কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এই সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভিন সেজুটি সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সিরাজগঞ্জে বন্যা বৃষ্টির পর টানা কারফিউতে প্রায় অচল জেলার ঐতিহ্যবাহী কাপড়ের হাটগুলো। 1 মাস ধরে কাপড় বিক্রি করতে না পারায় চরম ক্ষতির মুখে পড়তে চলেছে এই শিল্প। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত তাঁতিদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধি HM মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। এটি সিরাজগঞ্জের বেলকুচির ঐতিহ্যবাহী সোহাগপুর কাপড়ের হাট। বন্যা টানা কারফিউতে অচল হয়ে পড়েছে জেলার সোহাগপুর, এনায়েতপুর ও শাহজাদপুরের তাঁতপণ্যের কাপড়ের হাটগুলো। যমুনা নদীর পানি ব্যাপক বৃদ্ধি পাওয়ায় বন্যার পানিতে তলিয়ে যায় জেলার শতাধিক তাঁত শিল্পের কারখানা। ফলে গত 1 মাস ধরে কোনো বিক্রি নেই তাঁতপণ্যের বাজারে। উৎপাদিত কাপড় বিক্রি করতে না পারায় চরম ক্ষতির মুখে পড়েছেন তাঁত মালিকরা। বন্যা, তারপরে আবার বৃষ্টিঘাতু, তারপরে এখন পূজার একটু সিজনে 2-1 পেটি কাপড় বেচমু, আবার সরকার দেয় কারগুজারি, আমরা কিভাবে চলমু? বায়ার আইসে না, গ্যাসের আইলা বেলা লাগিয়ে গেছে, এর জন্য তো লোকজন আসে না ঠিক মতো। আমাদের চলাই খুব কঠিন, এইভাবে কোনো জীবন চলে না, মানুষ দুর্বিহ সহ গেছে, মানে খুবই শোচনীয় অবস্থা। বন্যার পাশাপাশি এখন কারফিউ চলায় নেই প্রত্যাশিত বিক্রি। দ্রুত এই সমস্যার সমাধান হবে এমনটাই মনে করছেন স্থানীয় পাইকাররা। হাটে লোকজন নাই, বহুল পাড়ি আইছে, কিন্তু এখন গাড়ি ঘোড়া বন্ধ দেয় এবং কোনো লোকজনই নেই। 2000 টাকা জোড়ার কাপড় 1000 টাকা জোড়ায় বিক্রি করবো, তবু গ্রাহক পাচ্ছি না। এখন আমরা চাইতেছি জানি দেশের সার্বিক পরিস্থিতি যদি ভালো হয়
ঠিক আছে আমরা জানি ভালোভাবে চলতে পারি, এটা আমাদের কাছে আমরা দাবি। তাঁত শিল্প বাঁচিয়ে রাখতে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাঁত বোর্ড ও বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তাঁত বোর্ডের পক্ষ থেকে আমাদের মার্কেটিং ব্যবস্থা আগে থেকে চলছে। আমরা মেলার মাধ্যমে বিভিন্ন তাঁতিদের কাছ থেকে কাপড় সংগ্রহ করে মেলা দেখাচ্ছি। সেখান থেকে আমাদের বিভিন্ন বায়ার, তাদের যদি পছন্দ হয় তারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করছে। আমাদের যে তাঁতিরা যে লুঙ্গি বানাচ্ছে, শাড়ি বানাচ্ছে, গামছা বানাচ্ছে, এটা নিয়ে আমরা একটা বিশেষ একটা প্রচার করব। সেই সাথে আমরা চেষ্টা করব যে সরকারি কোনো সহায়তা দেওয়া যায়। তাঁত শিল্প তাঁতিদের রক্ষায় উপযুক্ত ক্ষতিপূরণের পাশাপাশি ভবিষ্যতে এমন সংকট থেকে উত্তরণের উপায় তৈরির পরামর্শ দিয়েছেন স্থানীয়রা। SM হামিম, মাই টিভি। দর্শক, এবার আমাদের কৃষি। করোনাকালে চাকরি হারিয়ে গ্রামে ফিরে যান আব্দুল আজিজ। পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে শুরু করেন হাঁস পালন। প্রথম ধাপে লাভের মুখ না দেখলেও প্রশিক্ষণ এবং সহায়তা নিয়ে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। গড়ে তুলেছেন হাঁসের খামার। এখন কুড়িগ্রামের রাজারহাটে বাপ বেটার খামার সকলের মুখে মুখে। প্রতিনিধি আশরাফুল হক রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন শামস রাবিজ উচ্ছ্বাস। করোনাকালীন সময়ে অনেকের মতো চাকরি হারিয়ে হতাশা নিয়ে গ্রামে ফিরে আসেন কুড়িগ্রামের আব্দুল আজিজ। তবে দমে যাননি তিনি। গ্রামে ফিরে বিভিন্ন জায়গা থেকে হাঁসের বাচ্চা কিনে শুরু করেন লালন পালন। প্রথম দিকে লাভের মুখ না দেখায় অভাব পিছু ছাড়ছিল না আজিজের পরিবারের। তখন হাঁস পালনের প্রশিক্ষণ নেন তিনি। প্রশিক্ষণ শেষে 50টি পেকিং রাজাহাঁসের বাচ্চা নিয়ে শুরু করেন নতুন যাত্রা। তারপরে আসতে থাকে সফলতা। স্ত্রী ও ছেলেকে নিয়ে গড়ে তোলেন বাপ বেটার রাজহাঁসের খামার। এই 50টা হাঁস নিয়ে আমার অল্প দিনে 2 থেকে 2.5 মাস সময় লাগছে। এর মধ্যে 3 কেজি করে ওজন হয়ে গেল। 3.5 মাসের মধ্যে দেখি ডিম পাততেছে। ডিমের থেকে আবার ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফুটাইতে পারলাম। বর্তমানে তার খামারে রয়েছে 152টি রাজহাঁস। কুড়িগ্রামের রাজারহাটে বাপ বেটার খামার এখন সকলের মুখে মুখে। প্রাকৃতিকভাবে বাচ্চাও ফোটানো হচ্ছে এখানে। রাজহাঁসের খাবার, ওষুধ পানি যত কিছু আমি মনে করেন যে দেখাশোনা করি। এই নিয়ে আমরা রাজহাঁসের খামার তৈরি করছি। প্রতিদিন দূর দূরান্ত থেকে লোকজন আসে খামারে কিভাবে হাঁস পালন করা হচ্ছে তা দেখতে। অনেকে আবার কিনে নিয়ে যাচ্ছেন হাঁস ও হাঁসের ডিম। এদের কাছে আবার যারা খামারি তাদের কাছে পরামর্শ নিতেছে। হাঁসের খামার দিছে, ওখান থেকে একটা হাঁস নিছি, নিয়ে 5 কেজি ওজন নিয়ে 5 ভাগ করিয়ে তার 1 ভাগ নিয়ে আসি, রান্না করি, বাড়িতেই খাচ্ছি। খাওয়া তো ভালো খাচ্ছি। পেকিং রাজহাঁস পালনে 90 দিনের মধ্যে খামারিরা 300 থেকে 400 টাকা লাভ করতে পারে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটা মাংস উৎপাদন করে যেহেতু 60 দিনে আমরা বিক্রি করতে পারি অথবা 90 দিনে বিক্রি করা যায়। 60 দিনের মধ্যে ওজন হয় 2 থেকে 2.5 কেজি। 2.5 কেজিরও কিছু কিছু প্লাস হয় এবং 90 দিনের মধ্যে 3.5 থেকে 4 কেজি ওজন হয়। সঠিক পরামর্শ ও পৃষ্ঠপোষকতা পেলে অনেক খামারি হাঁস পালনে স্বাবলম্বী হবে বলে আশা সংশ্লিষ্টদের। শামস রাবিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সনাতন প্রথা বাদ দিয়ে মালচিং বা মাচা পদ্ধতিতে সবজি আবাদ করে লাভবান হচ্ছেন ফরিদপুরের কৃষকরা। জেলার কৃষি বিভাগের উদ্বুদ্ধকরণের ফলে এই পদ্ধতিতে চাষে একদিকে খরচ কম, অন্যদিকে লাভ বেশি। তাই বেশ কয়েক বছর ধরে জেলার মালচিং পদ্ধতিতে সবজি চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিধি শফিকুল ইসলাম জনির রিপোর্ট। ফরিদপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মালচিং বা মাচা পদ্ধতিতে সবজি চাষ। পুরনো পদ্ধতি ছেড়ে মালচিং পদ্ধতিতে সারা বছরই কম খরচে সবজি আবাদ করতে পারায় জেলার কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই নতুন পদ্ধতি। কৃষকরা জানান, মালচিং পদ্ধতিতে চাষাবাদে খেতে আগাছা কম জন্মানোর পাশাপাশি খরচ কম, ফলে লাভবানও হচ্ছেন বেশি। মালচিং দিলে জমির আর্দ্রতা বেশি দিন থাকে বা আর্দ্রতা ধরে রাখে, যার কারণে ফসল বৃদ্ধি পায়, গ্রোথ পায় বেশি। মালচিং পদ্ধতির কারণে পরিপূর্ণ যে পুষ্টিটা গাছটায় নিতে পারে, যার কারণে গাছ সবল হয়, ফল বেশি দেয়। এই পদ্ধতিতে আগে ছিল না, এখন নতুন পদ্ধতি হয়েছে। এভাবে লাগাইলে টাকা কম খরচ লাগে আর টাকা পাওয়া যায় অনেক বেশি। এই পলিথিন ব্যবহার করে আমরা এই পদ্ধতিতে ভালো লাভবান হইতেছে। মালচিং পদ্ধতির চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কাজ করছেন জেলার মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা।
মালচিং পদ্ধতির বেশ কিছু সুবিধা রয়েছে। এখানকার মাটিতে যে পানি থাকে সেই পানিটাকে ধরে রাখে, কাজে এখানে সেচের খরচটা কমে যায়। একই সাথে যদি পলিথিন মালচিং এর মাধ্যমে ঢাকা থাকে সেক্ষেত্রে এখানে ঘাস জন্মাতে পারে না। এটা হলো মালচিং পদ্ধতিতে সবজি চাষ। এই সবজি চাষের আওতায় আগাম শীতকালীন টমেটো চাষ করা হয়েছে। অ্যাডভান্টেজে শুকায় যদি ঝুরঝুরা করে যদি চাষ করা যেত তো সময়টা বেশি লাগে যেত, দাম পাওয়া যেত না। মালচিং পদ্ধতিতে চাষাবাদ বিস্তার লাভ করলে কৃষকরাই লাভবান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। জানাবো গ্রাম বাংলার খবর। বিএনপি জামায়াত শিবির কর্তৃক দিনাজপুর জেলা আওয়ামী লীগ, পৌর এবং সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা এবং ভাঙচুরের স্থান পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি এবং জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এই সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ছাত্রদেরকে ব্যবহার করে বাংলাদেশকে জ্বালিয়ে দেওয়ার, পুড়িয়ে দেওয়ার এবং তলাবিহীন ছুরিতে পরিণত করার চেষ্টা করা হয়েছে। শনিবার বিএনপি জামায়াত শিবির কর্তৃক দিনাজপুর জেলা আওয়ামী লীগ, পৌর এবং সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা এবং ভাঙচুরের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিং এবং দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে তারা এসব কথা বলেন। এই সময় উপস্থিত ছিলেন জেলা, পৌর এবং সদর উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কাজেই এই ধ্বংসযজ্ঞ এটা বাংলাদেশের বিরুদ্ধে, এটা আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, শেখ হাসিনার বিরুদ্ধে নয়, আমার বিরুদ্ধে নয়, এটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে তাদের এই যে সন্ত্রাসী নৈরাজ্যকর কর্মকাণ্ড। এই সন্ত্রাসীরা বিএনপি জামাত শিবিরের সন্ত্রাসীরা ভাঙচুর করেছে, আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে এবং আমরা সন্ত্রাসী এবং নৈরাজ্যকারীরা বিএনপি জামাতের যারা এই অপচেষ্টা করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, তারা যত শক্তিশালী হোক না কেন আমরা তাদেরকে আইনের আওতায় এনে এই সন্ত্রাসীদের বাংলার মানুষদের বিচার করব। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত এবং বঙ্গবন্ধু দৌহিত্র পুত্র সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন উপলক্ষে দোয়া এবং আলোচনা সভা সহ অসহায় হতদরিদ্র সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার বেগমগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আলোচনা সভার উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির সহ আরও অনেকেই। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে আগুন, সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার গোপালগঞ্জের ঘোনাপাড়ায় পৌর এলাকায় 12, 13, 14 এবং 15 নং ওয়ার্ড এবং গোবরা এবং বোরাশি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যোগ দেয় স্থানীয় সাধারণ মানুষ। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম সহ স্থানীয় কাউন্সিলর এবং চেয়ারম্যান সহ আওয়ামী লীগের বিভিন্ন শাখার নেতারা উপস্থিত ছিলেন। একটা বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। বক্তব্য দেবে, কি বক্তব্য দেবে? সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় পারিবারিক কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দিনব্যাপী এসব টিসিবি পণ্য বিতরণ করা হয়। পৌরসভার 9টি ওয়ার্ডের 2183টি মাসিক কার্ডধারী পরিবারের মাঝে কার্ড প্রতি 470 টাকা মূল্যের এসব পণ্যের মধ্যে রয়েছে 5 কেজি চাল, 2 কেজি সয়াবিন তেল এবং 2 কেজি মসুরের ডাল। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে অনেক কম টাকায় টিসিবির পণ্য পাওয়ায় অনেকটা খুশি নিম্ন আয়ের মানুষেরা। দর্শক, মাই টিভি সংবাদের একেবারেই শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনাম জানিয়ে দেব আরও একবার। রাজধানীতে আজ রোববার 11 ঘন্টা শিথিল কারফিউ, কর্মব্যস্ত হয়ে উঠেছে ঢাকা, সড়কে বেড়েছে যান চলাচল। রবিবার থেকে মঙ্গলবার অফিস চলবে 9টা থেকে 3টা, ব্যাংক চলবে 10টা থেকে 3টা, জনজীবন প্রায় স্বাভাবিক। মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে অপারেটরদের সঙ্গে বৈঠকে বসেছে মন্ত্রণালয়, আজই হতে পারে সিদ্ধান্ত। সিরাজগঞ্জে বন্যা, বৃষ্টির পর টানা কারফিউতে প্রায় অচল জেলার ঐতিহ্যবাহী কাপড়ের হাটগুলো, চরম ক্ষতির মুখে পড়তে চলেছে এই শিল্প।
দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytv বিডি নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া আলম। আল্লাহ হাফেজ।